আমি প্রথমেই যে কথাটা তোমাদেরকে দিয়ে শুরু করতে চাইছিলাম আর কি, সেটা হচ্ছে যে বলছিলাম না একটু আগে যে আমাদের এখানে যারা বসে আছি সবাই আমাদের চাওয়াটা একই রকম, মানে এক্সপেকটেশন। আমরা প্রত্যেকে চাকরি চাই, চাওয়াটা একই রকম। তো কিন্তু আমি আরেকটা কথা বলছিলাম না, যে চাওয়া একরকম হতে পারে কিন্তু প্রত্যেকের ব্রেন, মেরিট, আর্থসামাজিক পরিবেশ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এসব তো আলাদা না, আলাদা না, আলাদা। তো তাহলে আমরা চাওয়ার সময় একই জিনিস চাইছি সবাই, কিন্তু আমাদের আর্থসামাজিক পরিবেশ থেকে বাকি সবগুলো আলাদা। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কি প্রবলেম হয় বলো তো? আরও যে প্রবলেমটা হয়, দেখো এই ব্যাচের মধ্যে যারা আছো, ব্যাচের মধ্যে বিভিন্ন রকমের স্টুডেন্ট রয়েছে, কিন্তু আছে না? তার ফলস্বরূপ চাকরি পাওয়ার জন্য এগুলো আমাদের পথে একটা বড় বাধা। সবাই যদি একই রকম ফ্যামিলি বিলং করতাম, সবাই যদি একই টিচারের কাছে পড়ে আসতাম ছোটোবেলা থেকে, সবাই যদি একই কাজ করতাম, একই স্কুলে পড়তাম, তাহলে আমরা একই কাজে সফল হতে পারতাম সমান টাইমে। তাও সম্ভব হয় না। তো এই জায়গায় দাঁড়িয়ে যে তাহলে কি করা যাবে, মানে কি চিন্তাটা কেমনভাবে করা যেতে পারে? তাই চিন্তার রূপরেখাটা এমনভাবে মাথায় রাখো, আমরা চাকরি না পাওয়ার মূলে অনেক কারণগুলো আছে। চাকরি পাওয়ার জন্য অনেক কারণ তো আছেই, আর চাকরি না পাওয়ার মূলেও অনেক কারণ আছে। কি কারণ? তোমার পাশের বন্ধু দেখা গেল নাম্বার পাচ্ছে, আজকে 120তে পরীক্ষা হলো তোমাদের, তাই তো? তো 120-র মধ্যে অনেকে দেখা গেল যে 90 উপরে পেয়েছে, আবার কেউ দেখা গেল যে 20-র নিচেও নাম্বার পাচ্ছে। তাহলে এই ব্যাচে বুঝেছো তাহলে ডিফারেন্সটা, আকাশ আর পাতাল ডিফারেন্স। তো এই জায়গায় দাঁড়িয়ে চিন্তা ভাবনাগুলো পাল্টাতে হবে আমাদের প্রত্যেকের। কীরকম চিন্তা পাল্টাতে হবে? আমি প্রায়ই যে কথাটা বলি, আমি আরও একটা কথা তোমাদেরকে শেয়ার করি মাঝে মাঝে। দেখো, আমরা যখন বা তোমরা যখন কম্পিটিশান পড়তে শুরু করেছো, তখন কিন্তু কেউ নিজেরা ইচ্ছে শুরু করেছো, কেউ হয়তো বাবা মা বলেছে তাই, কেউ হয়তো বন্ধুরা চাকরি পেয়েছে তাই, কেউ পাশের বাড়ি কেউ চাকরি পেয়েছে, বা কোনো স্যার তোমাকে বলেছে, বা কোনো স্টুডেন্ট তোমাকে বলেছে, বা কোনো গাইডলাইনওয়ালা তোমাকে বলে দিয়েছে যে তুমি সরকারি চাকরি প্রিপারেশন নাও। নেওয়া তো শুরু করে দিয়েছিলে তোমরা, যে নেওয়া হরিগুরুর নাম করে শুরু করে দিয়েছিলে নেওয়া। এখন এর শেষ রক্ষা করতে গিয়ে এ তো বিরাট বড় কঠিন পরিশ্রম হয়ে যাচ্ছে। কি করি, কি করব বুঝতে পারছি না। এমন একটা জলে, এমন একটা পরিস্থিতিতে বসে আছো যে সুন্দরবনে যেরকম বাঘের কাছে থাকা যেমন একটা কঠিন ব্যাপার মনে মনে ভাবে, সেরকম, বা গঙ্গাতে গিয়ে মাঝগঙ্গায় যদি কেউ থাকে তখন ওপারে যাবে না এপারে যাবে, এমন একটা পরিস্থিতি কিন্তু তোমাদের মধ্যে হয়ে গেছে। খেয়াল করে দেখো তোমরা, ইয়েস আর নো বলো। তো এ একটা ভয়ঙ্কর পরিণতি, এ একটা ভয়ঙ্কর স্ট্র্যাটেজি। এখান থেকে বেরোনোটা বড্ড টাফ। তার আগের যে প্রবলেমটা আমি তোমাদেরকে বললাম, যে আমাদের মধ্যে যেটা প্রবলেম সব থেকে রয়েছে, বিভিন্ন আর্থসামাজিক পরিবেশ, বুদ্ধি, এগুলো তো আছে। তাহলে এত কিছু স্যার আপনি বলছেন, তাহলে সমাধানটা কি হবে? দেখো, সমাধানের জন্য আমরা কয়েকটা রাস্তা খুঁজতে পারি। যেমন তুমি মনে করো অন্য লোক কেমন নাম্বার পাচ্ছে, তার পেছনে আমি বলবো তুমি দৌড়াতে যেও না। দৌড়ে দৌড়ে তো এতকাল ধরে তোমার লাইফ প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে, তা তুমি দৌড়ানো যাবে না। তুমি এখন যে কাজটা করবে বা যে কাজটা করতে চাও তুমি, সেটা হচ্ছে না দৌড়ে তুমি তোমার সেরাটুকু সবসময় উজাড় করে দিতে হবে দুহাত ভরে। আরও কিছু কথা আমি বারবার ভুল করে হলেও বলে ফেলি, যে আমরা জীবনে সেই জিনিসটা সব থেকে ভালো বুঝতে পারি, নিজে যদি ফাঁকি দিই, সেই ফাঁকির জায়গাটা আমরাই সব থেকে ভালো আগে বুঝি জগতে। তোমার স্যারও আগে বুঝবে না, তোমার মাও বুঝবে না, তোমার বাবাও বুঝবে না। যেমনটি মনে করো তুমি মোবাইল নিয়ে বসে আছো, তোমার মা বাবা কাছে নেই, তুমি একটা রিল দেখতে শুরু করেছো, কিন্তু আমাদের এখানে এমন ক্ষমতা নেই যে একটা রিল দেখে আর দেখবো না। এমন ক্ষমতা কার আছে বলো তো? খুব কম মানুষের এমন ক্ষমতা আছে। এগুলো ঐশ্বরিক ক্ষমতা আর কি, যে যদি কারো থাকে আর কি, যে মানে রিল মানে পরপর দেখে যাব, মনে হয় যে এই রিলটার পরে দেখবো না, কিন্তু আরেকজনের মুখ সামনে চলে আসলে তখন মনে হয় যে না, এটা দেখে তারপরে যাব। যাই হোক, এই যে অ্যালগোরিদম ঠিক করে রেখেছে আমাদের বিভিন্ন মাধ্যম, সোশ্যাল মিডিয়া, তার থেকে মুক্ত হওয়াটা টাফ। তাই আমি তোমাদেরকে বলি যে ওই লোভ লালসায় পড়া দরকার নেই যে কে কত নাম্বার অ্যাটেন্ড করলো, কে কি করলো, কারণ আমরা বললাম না সব কিছু আলাদা আমাদের। তাহলে 1 নম্বর পাবো কি করে, ওর সমান হবো কি করে? তার থেকে সব থেকে যে বড় চিন্তা, সেটা আমরা ওই কাজটা করতে পারি। আমার এক্সট্রিম লেভেল, প্রত্যেকের একটা লেভেল আছে না? মনে করো কেউ 5 ঘন্টা পড়তে পারে, আমি যদি 4.5 ঘন্টা পড়ি, তাহলে আমি কিন্তু সেই ফাঁকিটা করে দিলাম। এই ফাঁকিটা জগতে আমি বুঝতে পারবো। তাহলে ওই যে 30 মিনিটস, ওই ফাঁকিটা তোমার জীবনে ব্ল্যান্ডার হয়ে দাঁড়াবে। ভগবানও তোমাকে মুক্তির রাস্তা দেখাতে পারবে না। কথাটা বুঝতে পারলে? তাহলে সিস্টেম এটা করি আমরা, যে আমরা কারোর মতো তো হতে পারবো না, তাই আমরা এই কাজটা করতে পারবো খুব বুদ্ধিযুক্তভাবে, যে আমরা যদি চাই যে আমার সেরাটুকু আমার লাইফে দেব,
দিয়ে আমি আমার সেরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। দেখো বাবু, দেখো ভালো করে যদি তুমি বোঝো, আমরা সব কিছু করার পরেও কিন্তু অনেক সময় মায়েদের রান্না ভালো হয় না, দেখবে হয়তো নুন দিতে ভুলে গেল বা কোনো একটা প্রবলেম হয়ে গেল। তেমনই জানো তো, তুমি যদি বিরাট পড়াশুনো করো, প্রচুর প্রচুর করো, এবার পরীক্ষার দিন যাচ্ছ, তুমি যেতে যেতে তুমি যে অটোতে যাচ্ছ, অটোর চাকাই খুলে গেল, তুমি কি করবে? তাহলে সেদিন তোমার পরীক্ষা ভালো হবে? বা বাস কন্ডাক্টরের সঙ্গে অকারণে ঝামেলা হলো, খুচরো নেই বলে, মাথা খারাপ হয়ে যাবে, কারণ বাস কন্ডাক্টরের গন্ডগোল করাটাই তার পেশা। আর তুমি একদিন কারোকে জোরে একটা কথা বলো, দেখবে তোমার মনে হবে সারা দিনটা এত বাজে যাবে, তুমি টেনশানে নিজের খুব খারাপ লাগবে। আমি আমার কোনো স্টুডেন্টকে যদি অকারণে কোনো দিন বকি, তাই আমার টেনশন হয় খুব, কেন জানি না। কারণ এগুলো আমাদের একটা লজিক এগুলো, যে আমরা সবসময় সবাই গন্ডগোল করতে পারি না, কিন্তু বাস কন্ডাক্টর তার তো গন্ডগোল করাটাই তার ধর্মের মধ্যে পড়ে। ওটা না হলে বলো, এটা দেখেছো তো? আমি দেখেছি সেটা। যাই হোক, এই যে অন্তর্নিহিত ব্যাপারগুলো, তাহলে সাজেশান সিরিজের মধ্যে যদি আমরা আসতে থাকি, তাহলে প্রত্যেকের সঙ্গে নাম্বার আমাদের ডিফারেন্স থাকবেই, মিলে যায়, সেটা কাকতলীয়ভাবে মিলে যায়, একসঙ্গে প্র্যাকটিস করতে করতে মিলে যায় কিছুটা, কিন্তু কাকতলীয়। তাই আমরা ওই নাম্বারের পেছনে দৌড়ানো অভ্যাসটা আমরা যতই বলি কিন্তু করে ফেলি, সে রিল দেখার মতন, সে ওরকম করে ফেলি। তাই নাম্বারের পেছনে দৌড়ানোর নেশাটাকে বন্ধ করতে হবে চাকরি পেতে গেলে। শুধু একটা জিনিসকে আমি বড় মাপের ফলো করতে বলেছি, সেটা হচ্ছে অলওয়েজ নিজের এক্সট্রিম লেভেলটা উজাড় করে দিতে হবে যতটা পারা যায়। এই নিজের এক্সট্রিম লেভেলটা যদি উজাড় করে দিতে পারো তুমি, তাহলে দেখবে তোমাকে মানে এগিয়ে যাওয়ার জন্য বিরাট একটা তুমি নিজেই বুঝতে পারবে আমি এগিয়ে চলছি। কারণ তুমি তো বুঝে যাবে যে আমার এর থেকে আর বেশি ক্ষমতা নেই, এর থেকে ক্ষমতা যদি আমি করতে চাই তাহলে আমি বাঁচবো না। তাহলে নিজে শহীদ হয়ে গিয়ে সার্কাস খেলা দেখিয়ে লাভ আছে? মানুষ মেরে সার্কাস খেলা তো হয় না কখনো। তো সেই জন্য এক্সট্রিম লেভেল অবধি লড়াই করো, নাম্বার তোমার এমনিই বাড়বে যেমনভাবে বাড়ছে, বুঝতে পেরেছো? যেমনভাবে নাম্বার বাড়ছে এমনভাবেই তোমার নাম্বার বাড়তে থাকবে এক সময়। তাহলে এই যে অনেকগুলো প্যারামিটার, অনেকগুলো কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই কথাগুলোর মধ্যে একটা সারবত্তা কিন্তু আছে, যে আমরা অকারণ কারোর সঙ্গে পাল্লা দেব না। পাল্লা মানে চ্যালেঞ্জ করব না, সম্ভব নয়। ওই যে অনেকে বলে যে হ্যাঁ, পাশে কত নম্বর পাচ্ছে সেটা দেখতে হবে, বা তার সঙ্গে তার মতো করে চলতে হবে, সেটা পসিবল নয়। কারণ এ যদি মনে করো 5 ঘন্টা পড়তে পারে, এ দেখা গেল 4 ঘন্টার উপরে পড়তে পারবেই না দিনে। ও কেউ 10 ঘন্টা পড়তে পারবে, কেউ 12 ঘন্টা পড়তে পারবে, ঠিক আছে। আবার কেউ দেখা গেল 2 ঘন্টা পড়ে যে কাজটা হবে, কেউ 10 ঘন্টা পড়ে সেই কাজটা হবে। তাহলে এই যে পরিকাঠামোগত আলাদা, এই যে তোমার মেন্টাল যে ব্যালেন্স ডিসব্যালেন্সড রয়েছে, এগুলোর দায়িত্ব তুমি কিভাবে নেবে? বোঝা গেল? তার জন্য তুমি নিজের মতো করে সংগ্রাম করো। তোমার সংগ্রামের রাস্তা হচ্ছে তুমি নিজেই। তুমি এটা তো বুঝে গেছো যে আমাকে কি করতে হবে, কতটা পড়তে হবে, কোথায় গিয়ে থামতে হবে, এগুলো বুঝতে তো আর কোনো অসুবিধা নেই, এগুলো বেসিক জিনিস। আর প্রথম যে কথাটা দিয়ে তোমাদের শুরু করেছিলাম, সে কথাটা কি বলো তো, যে মাঝগঙ্গায় চলে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যদি তুমি ভাবো যে আমি ফিরে যাব, বা আমি ওপারে যাব না, আমি ফিরে আমার গঙ্গায় ভদ্রেশ্বরে চলে যাই, তো আমি আর ওপারে ইচ্ছাপুরে আর যাব না, ঠিক আছে, এরকম হয় না? কিন্তু তুমি আসতে গেলেও তোমার কি করবে, নাও শহীদ হয়ে যেতে পারো, ওদিকে গেলেও শহীদ হতে। করাত দেখেছো? করাত 100, ও আসতেও কাটবে, যেতেও কাটবে, হ্যাঁ হ্যাঁ, তো কাটবে। তো এই যে কাটবে, তার জন্য আমার মনে হয় যদি মরতে যদি হয়, ওপারে গিয়েই মরবো, বডি ওপারেই ফেলবো। অনেকে গ্রুপ ডি দৌড়ানোর সময় কি, বা পুলিশে দৌড়ানোর সময় কি, লাস্ট পাটা ফেলে যদি ওখানে দৌড় শেষ করে, তাহলে তার কিন্তু চাকরিটা হয়ে যাবে। তাই সেই লাস্ট পাটা ফেলার তো চেষ্টা করতে হবে আমাদের। এই চেষ্টাটুকুই আমাদের জীবনের কাজ, জানো তো। এই চেষ্টা, এত মানুষের ভিড়ে তোমাকে কেন রিক্রুটমেন্ট করবে গভর্নমেন্ট? চাকরির কম্পিটিশন তো কম নয়, তার মধ্যে এতগুলো প্যারামিটার। নিজের মনকে শান্ত করতে হবে। নিজের মনকে শান্ত না করতে পারলে তুমি এই যুদ্ধে জয়ই করতে পারবে না। ওই যে একটু আগে কে যেন বলছিলিস না, তার দাদা কে যেন, কি ঠাকুর যেন, চরণ ঠাকুর নাকি, তোদের ব্যাচে? না, আগের ব্যাচের কথা। তাহলে আমি আগের ব্যাচে যখন এসেছিলাম তখন, তো সে বলছে, সেটা আর এখানে বলছি না। সেই যাই হোক, তার সঙ্গে আজকে আমার একটা স্টুডেন্টের দেখা হয়েছে, 2008 সালের স্টুডেন্ট আর কি। বলছে স্যার কি এখন পড়ায় নিজে, না অন্য কাউকে দিয়ে পড়ায়, এইসব ব্যাপার। যাক, চ্যাপ্টার ক্লোজ করে আমি পরেরটা যাচ্ছি। তো তোমাদের এই যে চিন্তা শক্তিগুলোর আরও উন্নতি করতে হবে মাঝে মাঝে, থেমে থাকলে হবে না। আর তুমি যদি ভাবো এখান থেকে ফিরে যাব, তাহলে সেটাও সম্ভব নয়। তার জন্য আমার মনে হয় যুদ্ধে যখন নেমেছি, তখন সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করার বিকল্প আর কিছু থাকতে পারে না। তা এই চ্যালেঞ্জটা নিয়েই রোজ শপথ গ্রহণ করতে হয়। আর নিজের মনকে না টুকরো টুকরো করে এগোতে হয়। কখনো যে বিরাট বড়
মানে আমি একসঙ্গে সব কিছু করে ফেলবো তা কিন্তু হয় না। তুমি ওই পাশে যাবে, সেখানে যেতেও তোমাকে একটা স্টেপ ফেলতে হবে। স্টেপিংগুলো তোমাকে বুঝতে হবে যে আজকে যে 10টা স্টেপ ফেললাম, কালকে আবার 2টো স্টেপে চলে এলাম না তো। তাই 10টা স্টেপ যদি তুমি ফেলো, পরের দিন 11টা চিন্তা করো, 10টাতে নিয়ে আসো না আর, বা 9টাতে নিয়ে আসো না। বুঝেছো? তাহলে তোমরা এই রকমভাবে নিজের মেন্টাল অ্যাবিলিটিকে আরও উৎকর্ষিত করো বা আরও বড় ভালো করো, দেখবে চাকরি পাওয়াটা অত্যন্ত কঠিন বা সহজের প্রশ্ন না, ঠিক সময় ঠিক কাজটাই হবে। শুধু এটা চাকরি পাওয়ার জন্য নয়, সারা জীবনে বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এগুলো তোমার জন্য ইম্পর্ট্যান্ট। এই কথাগুলো আশা করা যাচ্ছে বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে তাহলে।